নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজ 25শে মার্চ 2026। বিশ্ব রাজনীতি আজ এক এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যা আমরা গত কয়েক দশকে দেখিনি। একদিকে মধ্যপ্রাচ্যের আকাশ চিরে ধেয়ে আসছে ইরানি মিসাইল, কাঁপছে তেল আবিব। অন্যদিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ডোনাল্ড ট্রাম্প পড়েছেন চরম অস্বস্তিতে। যে ট্রাম্প কয়েকদিন আগে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, সেই ট্রাম্প আজ হন্যে হয়ে একজন পিস ব্রোকার বা শান্তির মধ্যস্থতাকারী বা শান্তিদূত খুঁজে বেড়াচ্ছেন। পাকিস্তান আসরে নেমেছিল, কিন্তু তারা চরমভাবে ব্যর্থ। আর ঠিক এই সংকটকালেই ট্রাম্প ফোন ঘুরিয়েছেন নয়াদিল্লিতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল দীর্ঘ ফোনালাপের পর মার্কিন রাষ্ট্রদূত দিল্লিতে যিনি আছেন সার্জিও গর যা বললেন তাতে সারা বিশ্বের কূটনীতিবিদদের চোখ কপালে উঠেছে। সার্জিও গর মোদীকে অভিহিত করেছেন আমেরিকার সবচেয়ে বিশ্বাসভাজন বন্ধু হিসেবে। আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব ট্রাম্প কেন হঠাৎ ইরানের প্রতি এতটা নরম হলেন এবং হঠাৎ বা কেন ভারতের দুয়ারে হত্যা দিয়ে পড়লেন, কি আছে এই ফোনালাপের অন্তরালে, আর ইরান কেন আজ ইসরায়েলের একেবারে হৃৎপিণ্ড তেল আবিবে আঘাত হানতে সফল হলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিস্ফোরক হতে চলেছে। প্রথমে আসা যাক রণক্ষেত্রের খবরে একটু। আজ সকালে ইরান শুরু করেছে যে অপারেশন, তার নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। আপনারা আর একবার বলি, তার নাম হচ্ছে অপারেশন ট্রু প্রমিস 4, অর্থাৎ অপারেশন প্রমিস, প্রতিজ্ঞা চতুর্থ। আপনারা জানলে অবাক হবেন, এবারের হামলায় ইরান সাধারণ মিসাইল ব্যবহার করেনি, তারা ব্যবহার করেছে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড, ক্লাস্টার বোম নয়, ক্লাস্টার ওয়ারহেড বা মাল্টি ওয়ারহেড ব্যালিস্টিক মিসাইল। এটা অত্যন্ত আধুনিক প্রযুক্তির। ইসরায়েলের গর্ব যে আয়রন ডোম বা অ্যারো ডিফেন্স সিস্টেম আজ ইরানের সমস্ত মিসাইল আটকাতে পারেনি। বড় অংশের মিসাইল আঘাত করেছে ইসরায়েলের লক্ষ্যে। এর কারণ হলো এই নতুন ধরনের প্রযুক্তি। একটা মিসাইল যখন আকাশ দিয়ে ধেয়ে আসে এবং সেটি মাঝপথে 4-5টা আলাদা আলাদা ভাগে হঠাৎ বিভক্ত হয়ে যায় একেবারে আঘাতের আগে, ইন্টারসেপ্টারের আগে, তখন ইসরায়েলি ইন্টারসেপ্টরগুলো কি করবে, কোনটা ছেড়ে কোনটা আটকাবে ভেবে পায় না। সবকটি মিসাইলকে থামাতেও পারে না। যখন একটিকে থামায় তখন বাকিগুলো ছুটে যায় নিশানার দিকে এবং লক্ষ্যভেদ করে। ফলাফল, তেল আবিবের উত্তরাঞ্চলের আবাসিক এলাকায় সরাসরি আঘাত লেগেছে, জবরদস্ত আঘাত। প্রাণহানির খবর নেই, প্রাণহানির খবর কেউ দেয়ও না যুদ্ধের সময় পরিষ্কারভাবে। কারণ তবে এটা দেখা গেছে যে দিনভর তেল আবিবে সাইরেন বেজেছে, মুহুর্মুহু বিস্ফোরণ হয়েছে এবং ইসরায়েলেরা আশ্রয় নিয়েছে বাংকারে। বাংকারের বাইরে সেখানে ইরানি মিসাইল তখন বিস্ফোরণ ঘটিয়ে চলেছে একের পর এক। এই বিস্ফোরণ ইসরায়েলের অপরাজেয় ইমেজে বড় ধস নামিয়েছে। ট্রাম্প বুঝতে পেরেছেন ইরান কোনো পেপার টাইগার বা কাগুজে বাঘ নয়, তারা সত্যিকারের টাইগার। সরাসরি ইসরায়েলের হৃৎপিণ্ডে আঘাত করার ক্ষমতা রাখে ইরান। কিন্তু আমেরিকার ভূখণ্ড তো ইরান থেকে বহু দূরে, সেখানে তো ইরানি মিসাইল এখনো যা খবর তাতে আঘাত করতে পারবে না। তাহলে এত ভয় কেন পাচ্ছেন ট্রাম্প? কেননা ট্রাম্প যুদ্ধ থামাতে আজকে কেন মরিয়া? তাহলে তিনি তো লড়াকু মেজাজের মানুষ।
লোককে গ্রিনল্যান্ড দখল করব, কানাডা আমার মধ্যে চলে এসো, ভেনেজুয়েলার মাদুরোকে তুলে নিয়ে এলাম, তাহলে এত ক্ষমতাবান মানুষ, তার ভয়টা কোথায়? ভয়টা কিন্তু সামরিক নয়, ভয়টা অর্থনৈতিক। সবার উপরে জ্বালানি সংকট। ইরান হুমকি দিয়েছে তারা স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী পুরোপুরি ব্লক করে দেবে। যদি তাই হয় তবে বিশ্ববাজারে তেলের সরবরাহ কমপক্ষে 25% কমে যাবে। পেট্রোলের দাম আপনার কল্পনার বাইরে চলে যাবে, গ্যাসের দাম আকাশ ছোঁবে, মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর হবে, শেয়ার বাজারের ধস আরও চওড়া হবে। এক কথায় অর্থনীতি চৌপাট। এই অর্থনীতি শুধু ইরানের নয়, অন্য দেশের নয়, আমেরিকারও। তাই ট্রাম্প ইরানের পাওয়ার প্ল্যান্টে হামলার জন্য যে আলটিমেটাম দিয়েও উপযাচক হয়ে 5 দিন পিছিয়ে দিয়েছেন, সেটা এই কারণে, কারণ তিনি বুঝতে পেরেছেন যুদ্ধ শুরু করা সহজ কিন্তু শেষ করা কঠিন। আমেরিকার অর্থনীতি এই মুহূর্তে আর একটা বড় যুদ্ধ কাঁধে নেওয়ার মতো অবস্থায় নেই, অবস্থা খারাপ। তাই ট্রাম্প ব্যস্ত হয়ে উঠেছেন যুদ্ধবিরতির জন্য শান্তি প্রস্তাব তৈরি করতে, করেও ফেলেছেন একটি 15 পয়েন্টের পিস প্ল্যান, শান্তি চুক্তি, মানে শান্তি তার তরফ থেকে একটা শান্তির প্ল্যান। তবু কথায় আছে না, ভাঙবে তবু মচকাবে না। একটা 15 পয়েন্ট পিস প্ল্যান তৈরি করে খুব প্রচার করছে আমেরিকা। সেখানে শান্তি স্থাপনের জন্য আমেরিকা ইরানের কাছে কি চাইছে সেগুলো বলা আছে। এই পিস প্ল্যানের একটি কপি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর ফিল্ড মার্শাল আসিম মুনির আলোচনা করতে চেয়েছিলেন ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে, আলোচনা করেছেন। কিন্তু প্রস্তাব দেখে ইরান ক্ষেপে লাল। সঙ্গে সঙ্গে তেল আবিব আর খাড়ি দেশের যারা আমেরিকার স্যাটেলাইট আর আমেরিকার মিত্র, সেই আরব মিত্রদের ওপর আক্রমণ আরও জোরদার করেছে। ওই প্ল্যানটা দেখে কি আছে আমেরিকার পিস প্ল্যানে, 15 দফাটা তাহলে একটু বলি। 1 নম্বর 1 মাসের যুদ্ধবিরতি। 2 নম্বর ইরানের যে বর্তমান বিদ্যমান পারমাণবিক সক্ষমতা ভেঙে ফেলা, সেটা রাখলে চলবে না। 3 নম্বর ইরান আর কখনো পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না, এমন স্থায়ী অঙ্গীকার করতে হবে। 4 নম্বর ইরানের মাটিতে সব ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যেসব করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। 5 নম্বর নির্ধারিত সময়সূচি অনুযায়ী সমৃদ্ধ ইউরেনিয়াম যেগুলো ইরানের কাছে আছে সেগুলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির কাছে হস্তান্তর করতে হবে। 6 নম্বর নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো, এই জায়গাগুলোতে যে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো আছে সেগুলো বন্ধ করতে হবে এবং ধ্বংস করে ফেলতে হবে। 7 নম্বর IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তাদেরকে ইরানের ভেতরের তথ্য স্থাপনা পুরোপুরি তাদের হাতে ছেড়ে দিতে হবে। তারা যখন খুশি যাবেন সেখানে চেক করবেন কি হচ্ছে না হচ্ছে। 8 নম্বর সেন্ট্রিফিউজ অকার্যকর করা এবং সমৃদ্ধকরণ অবকাঠামো দ্রুত নিষ্ক্রিয় করা। এর সবই হচ্ছে ওই পারমাণবিক অস্ত্র যাতে তৈরি না করতে পারে, কিংবা এমনকি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পও যাতে ভালোভাবে তৈরি না করতে পারে সেই ব্যবস্থা। 9 নম্বর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যা ইরানের আছে সেটাকে কঠোরভাবে সীমিত করতে হবে বা একেবারে বন্ধ করে দিতে হবে, অর্থাৎ ব্যালিস্টিক মিসাইল তৈরি করা যাবে না। 10 নম্বর পরবর্তী আলোচনায় ক্ষেপণাস্ত্রের সংখ্যা ও পাল্লার সীমা বেঁধে দেওয়া হবে, যে কত মিসাইল ইরান রাখতে পারবে এবং তাদের কতটা পাল্লা কতটা হবে, কত দূর যাবে, সেগুলো বেঁধে দেবে কে? আমেরিকা। হিজবুল্লাহ 11 নম্বর হিজবুল্লাহ, হামাস সমেত হুতি ইত্যাদি যে আঞ্চলিক ইরানের প্রক্সি গোষ্ঠীগুলো রয়েছে যাদেরকে ইরান অর্থ অস্ত্র দেয় সেটা বন্ধ করতে হবে। 12 নম্বর ইরানের সামরিক সক্ষমতাকে শুধু আত্মরক্ষামূলক কাজেই সীমিত রাখতে হবে, মানে তারা সামরিক কাজকর্ম যুদ্ধের জন্য নয়, নিজেদের প্রয়োজনে রাখতে হবে, নিজেদের দেশের ভেতরের প্রয়োজন।
13 নম্বর, হরমুজ প্রণালী পুরোপুরি খোলা রাখা। এত কিছু দিতে হবে ইরানকে, আর ইরান বিনিময়ে পাবে কি, সেটা আছে পিস প্ল্যানের শেষ দুটো পয়েন্টে। সেই পয়েন্ট দুটো কি? বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যেগুলো গত কয়েক বছর ধরে আমেরিকা এবং ইউরোপিয়ানরা দিয়ে রেখেছে ইরানের ওপর, সেটা তুলে নেওয়া হবে, এবং বেসামরিক পরিকল্পনা যেসব পারমাণবিক প্রকল্প আছে ইরানের, সামরিকের ব্যাপার নয়, সেখানে তারা সহায়তা করবে। 15 নম্বর, স্ন্যাপব্যাক পদ্ধতি, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার ব্যবস্থার অবসান, মানে যখন খুশি তখন নিষেধাজ্ঞা জারি হবে, এটা করতে পারবে না। এই দুটো হচ্ছে, শেষ দুটো হচ্ছে ইরানের পক্ষে কিছু বলা। ইরান এর ওপরে কি বক্তব্য রেখেছে? ইরানের দিক থেকে সবচেয়ে স্পষ্ট বার্তা হলো, তারা ট্রাম্পের এই আলোচনা সংক্রান্ত দাবিকে 15 পয়েন্টের এটাকে বিশ্বাসযোগ্যই মনে করে না। রয়টার্স তার রিপোর্টে বলেছে, তেহরান এসব আলোচনার কথা ফেক বা ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে, বলেছে আমাদের সাথে কোনো রকম আলোচনা আমেরিকার হচ্ছে না, হয়নি। আরও কিছু প্রতিবেদনে বলা হয়েছে প্রস্তাবটি পাকিস্তানের মাধ্যমে পাঠানো হয়, এবং তা ইরানিদের ব্যবস্থার ভেতরে ইরানের কতদূর অবধি গিয়েছে সেটাও পরিষ্কার নয়, কারণ পাকিস্তানিদের সঙ্গে ইরান কথা বলার ব্যাপারে এই অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা এই যুদ্ধের সময় একটু কঠিন, বিশেষত যেভাবে তাদেরকে মারবার জন্যে আমেরিকা এবং ইসরায়েল তৈরি হয়ে রয়েছে, তাতে যোগাযোগ সবসময় করে ওঠা মুশকিল। আর এমন প্রস্তাবের সম্মতি দিতেও পারে না ইরান। তাই প্রকাশ্যে দূরত্ব রেখে ইরান বলছে যে মার্কিন পক্ষ অবাস্তব কিছু স্বপ্ন দেখছে, অবাস্তব, এটা স্বপ্ন দেখছে। এর মানেটা কি? এটা আসলে শুধু পিস প্ল্যান নয়, বরং যুদ্ধবিরতির সঙ্গে জুড়ে দেয়া এক ধরনের বিস্তৃত নিরাপত্তা ও পারমাণবিক পুনর্গঠন প্যাকেজ। সমস্যা হলো, প্রস্তাবের কেন্দ্রবিন্দুতে আছে শূন্য সমৃদ্ধকরণ, পারমাণবিক স্থাপনা নিষ্ক্রিয়করণ, ক্ষেপণাস্ত্র মিসাইল সীমাবদ্ধতা, প্রক্সি নেটওয়ার্ক ছাঁটাই। এগুলোর সবগুলোই হচ্ছে ইরানের জন্য অত্যন্ত সংবেদনশীল এবং কৌশলগত বিষয়। ইরানের পক্ষে এগুলো মেনে নেওয়া সম্ভবই নয়। তাই আপাতত এটিকে শান্তি চুক্তি না বলে বলা যায় এটা মার্কিনীদের উইশ লিস্ট, মার্কিনীরা কি চায় সেইটা। পাকিস্তানের চেষ্টা মাঠে মারা যাওয়াতে ট্রাম্প এখন এমন একজনকে খুঁজছেন যিনি শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতা করতে পারবেন, যার কথা ইরান শুনবে, আবার ইসরায়েলও মানবে। আর এই সমীকরণে পাকিস্তান ভারত দুই দেশ লাইমলাইটে চলে এসেছিল, কিন্তু পাকিস্তান চলে গেছে। গত দুদিন ধরে আমরা দেখেছি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খুব দৌড়ঝাঁপ করছেন, মানে ফোনে। তারা ট্রাম্পের হয়ে মধ্যস্থতা করতে ইরানি রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু ফলাফল শূন্য। কেন? কারণ পাকিস্তান সফল হয়নি বা হবে না, তার কয়েকটা কারণ আছে, সেই কারণগুলো ছোট্ট করে বলি। প্রথমত, সীমান্ত উত্তেজনা, উগ্রবাদ, এটা সবচেয়ে বড় কারণ পাকিস্তান এবং ইরানের মধ্যে যে ট্রাস্ট ডেফিসিট, তার জন্যে। দু দেশের মধ্যে 900 কিলোমিটার দীর্ঘ সীমান্তে বেলুচিস্তান অঞ্চলটি অবস্থিত। ইরান অভিযোগ করে সুন্নি জঙ্গি গোষ্ঠী জইশ আল আদল তারা পাকিস্তান থেকে ইরানে হামলা চালায়। ইরান তো শিয়াদের দেশ, আর পাকিস্তানের সুন্নি জঙ্গি গোষ্ঠী জইশ আল আদল তারা ইরানে হামলা চালায় এই অঞ্চল থেকে। আবার পাকিস্তানের অভিযোগ বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো, যেমন বেলুচিস্তান লিবারেশন আর্মি, এরা ইরানের মাটিতে আশ্রয় পায়। এই যে পাল্টাপাল্টি দোষারোপ, এবং গত 2024 সালের জানুয়ারিতে একে অপরের ভূখণ্ডে সরাসরি মিসাইল হামলা করার ফলে সম্পর্কের মধ্যে যে ফাটল ধরেছে তা সহজে ভরাট হওয়ার নয়। দ্বিতীয়ত, সৌদি ফ্যাক্টর ও ভূ রাজনীতি। পাকিস্তান ঐতিহাসিকভাবে সৌদি আরবের খুব কাছের এবং তাদের সামরিক সহযোগী চুক্তি আছে। যেহেতু সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘকাল ধরে আঞ্চলিক আধিপত্যের লড়াই চলছে, তাই তেহরান সবসময় ইসলামাবাদকে সন্দেহের চোখে দেখে। পাকিস্তান একদিকে আমেরিকার ওপর নির্ভরশীল, অন্যদিকে সৌদি আরবের আবার ঘনিষ্ঠ।
এই সমীকরণটি ইরানের কাছে বড় একটা অস্বস্তির কারণ। তৃতীয়ত, ধর্মীয় ও আদর্শিক মতভেদ। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান একটি শিয়া রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। অন্যদিকে পাকিস্তান সুন্নি প্রধান দেশ। আফগানিস্তান যুদ্ধে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে দুই দেশ মানে পাকিস্তান এবং প্রায় বিপরীত মেরুতে থাকে। শিয়া ও সুন্নি গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে ইরান এবং পাকিস্তান। ইরান দিচ্ছে শিয়াদের সমর্থন, আর পাকিস্তান দিচ্ছে আবার সুন্নিদের সমর্থন, দিয়ে দুজনেই ঝামেলা পাঠাচ্ছে। এই প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ তাদের মধ্যে চরম একটা ট্রাস্ট ডেফিসিট তৈরি করেছে। এবং চতুর্থত, ভারত ও চাবাহার বন্দর ইস্যুর। ইরান ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখে। চাবাহার বন্দর তৈরি হয়েছে ইরানে ভারতের সহায়তায়, ভারতের আর্থিক মদতে। পাকিস্তান মনে করে ভারত এই চাবাহার বন্দর ব্যবহার করে বেলুচিস্তানে অস্থিরতা ছড়ানোর চেষ্টা করছে। এই বিষয়টি নিয়েও পাকিস্তানের সেনাবাহিনী ইরানের ওপর ক্ষুব্ধ। পাকিস্তান চেয়েছিল মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে মধ্যস্থতা করে নিজেদের গ্লোবাল ইমেজ সেটাকে উঁচু করতে, কিন্তু তেহরান তাদের মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে, পাকিস্তানের সাথে কথা বলবে না। আর ঠিক এই জায়গা থেকেই শুরু হয়েছে আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। পাকিস্তান যখন ব্যর্থ, ট্রাম্প তখন ফোন করলেন মোদিকে। মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর তার সেই মন্তব্যটি মনে করুন। তিনি বলেছিলেন, আমেরিকার সবচেয়ে বিশ্বাসভাজন বন্ধু প্রধানমন্ত্রী মোদি। ভারত কেন এই সংকটে তুরুপে তাস আমেরিকার? কারণ চাবাহার বন্দর ও ইরান। ভারতের সঙ্গে ইরানের ঐতিহাসিক এবং বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গভীর। চাবাহার বন্দরের মাধ্যমে ভারত ইরানের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। ইরান ভারতকে বিশ্বাস করে কারণ ভারত কখনো ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়নি। কারণ ভারতের সঙ্গে আর একটা কারণ হচ্ছে ভারতের সঙ্গে অন্যদিকে ইসরায়েলের কানেকশান। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে নেতানিয়াহুর বন্ধুত্ব সর্বজন বিদিত। আবার ইরানের সঙ্গে ভারতের গভীর যোগ, অর্থাৎ দুই যুযুধান পক্ষের কাছে যারা লড়াই করছে তাদের কাছে ভারতের গ্রহণযোগ্যতা আছে। ভারত কোনো এক পক্ষের লোক নয়, ভারত সব পক্ষের। এখানেই ভারতের কূটনীতির সাফল্য। এই জন্যেই হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ও গ্যাসের ট্যাঙ্কার ভর্তি জাহাজ আসতে দিচ্ছে ইরান, এমনিতে নয়। ভারতের মতো সত্যিকার নিরপেক্ষ অবস্থান চীন, রাশিয়া বা অন্য কোনো দেশের নেই। তারা সবাই কোনো না কোনো পক্ষের দিকে ঝুঁকে আছে। তাই তারা নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হতে পারে না। ব্যক্তিগত কেমিস্ট্রির ভূমিকাও এখানে কম নয়। ট্রাম্প জানেন, মোদি যদি ব্যক্তিগতভাবে ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ানকে বলেন, যথেষ্ট হয়েছে ভাই, এবার বন্ধ করুন লড়াই, তবে তেহরান তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে। কারণ যুদ্ধ থামলে তাদেরও লাভ আছে, লাভ বেশি বই কম নয়। তারা তাদের পুরনো দাবি দাওয়া এই সুযোগে নিজেদের পক্ষে মীমাংসা করে নিতে পারে। আজকের ফোন আলাপে ট্রাম্প মোদিকে অনুরোধ করেছেন যাতে ভারত মধ্যস্থতা করে হরমুজ প্রণালী সচল রাখতে সাহায্য করে। ভারতও চাইছে দ্রুত শান্তি ফিরুক, কারণ হরমুজ প্রণালীতে কিছু ভারতীয় জাহাজ চলে আসতে পারলেও ভারতের আরও কয়েকটি জাহাজ নানা কারণে আটকে আছে। ফলে কিছুটা হলেও ভারতের জ্বালানি নিরাপত্তা এখন ঝুঁকির মুখে। বন্ধুরা, ট্রাম্পের এই মরিয়া ভাব প্রমাণ করে যে বিশ্ব রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দু এখন পশ্চিম থেকে পূর্বের দিকে সরছে। ট্রাম্প বুঝতে পেরেছেন যুদ্ধ শুরু করে তিনি ভুল করেছেন। এখন সম্মানজনকভাবে বেরোনোর জন্যে তার মোদির সাহায্য ছাড়া গতি নেই। মোদি ছাড়া পিস ব্রোকার হিসেবে কারো তেমন গুরুত্ব নেই। ট্রাম্প তাই ফোন করেছেন মোদিকে অনেকটা নিরুপায় হয়েই, কারণ যুদ্ধ থামাতে ট্রাম্প এখন মরিয়া। আগামী 4টে দিন খুব গুরুত্বপূর্ণ। ভারত কি পারবে এই যুদ্ধের আগুন নেভাতে, নাকি মধ্যপ্রাচ্যের এই আগুন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নেবে? আপনাদের কি মনে হয় দর্শক? মোদি কি পারবেন ট্রাম্পের হয়ে এই সমস্যার সমাধান করতে, কিংবা পেজেশকিয়ানের হয়ে এই সমস্যার সমাধান করতে?
নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, যাতে সবাই এই ভূ রাজনৈতিক চালগুলো বুঝতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যালকাটা ডায়ালগস চ্যানেলকে। দেখা হচ্ছে পরের এপিসোডে। ধন্যবাদ।